আমরা টেক্সাসে একটা জিম খুঁজে পেয়েছি যেখানে মানুষকে অপ্রচলিত উপায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই দিনটার কথা ভাবো যেদিন ভেবেছিলি আর কিছু করার নেই। বো জোন্স, Shelby Estacado. ব্র্যান্ডি ফিল্ডস, নাফলি মেন্ডোজা। রাইন চ্যান। এটা 2009 এর কথা, যখন আমার 19 বছর বয়স ছিল। 4 বছর আগের কথা। সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি একটা ল্যান্ডমাইনে পা রেখেছিলাম, আমার দুটো পাই বাদ গেছিল। আমি একটা ট্রিপল অ্যাওর্টিক অ্যানারিজমে ভুগছি। আমার একটা স্নোবোর্ডিং অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে আমার একটা T6 স্পাইনাল কর্ড ইনজুরি হয় আর আমার স্টারনাম ভাঙে। একটা বড় লাফ মারবো ডিসাইড করেছিলাম, অনেকটা বড় ছিল, আর ল্যান্ডিং এর সময় আমি ঠিক করে দেখতে পারিনি, পিঠ দিয়ে পড়ছিলাম আর মেরুদণ্ড ভেঙে গেছিল। একদিন আমার সৎ বাবার সাথে আমার একটু তর্কাতর্কি হয়। তখন আমরা সবাই আমাদের পিসির বাড়িতে ছিলাম। বাবা খুবই রেগে যায় আর তখনই সেখান থেকে বেরিয়ে যায়। আর মনে হয় 2 ঘন্টা পরে আমি আর আমার মা গাড়িতে করে বাড়িতে যাই। বাবা আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর বাড়ি পৌঁছাই আর আমার মা চাবি খুলে ভেতরে ঢোকে। তারপর বাবা চেয়ার থেকে উঠে দরজার দিকে আসতে শুরু করলো। তারপর আমি শুধু শুনতে পেলাম না 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 আর একটা গুলির শব্দ। আমার দৃষ্টিকোণ থেকে আমি ভেবেছিলাম যে বাবা আমার মাকে গুলি করেছে। আর আমি যেই দরজা খুলি সে বিনা দ্বিধায় আমাকে 3 বার গুলি করে। আর আমি সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যাই এবং তারপরে আমার আর কিছু মনে নেই। আমি শুধু কল্পনা করতে পারি এই ভয়ঙ্কর অনুভূতিটা, যে এটা তাদের বাকি জীবনের ওপরে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমার যে মাইন্ড সেট আপ ছিল সেখানে আমি খুবই স্ট্রাগল করেছি। আমি একজন 21 বছর বয়সী আর্মি সোলজার ছিলাম, আর হঠাৎ একদিন জানতে পারলাম যে আমি নিজে হতে আর খেতেও পারছি না। আমার মানসিকতা খুব নেতিবাচক ছিল। সত্যি বলতে আমার এই জীবনের প্রতি ঘৃণা চলে এসেছিল। আমি খুব কেঁদেছিলাম এবং সেই দুর্ঘটনার কারণে আমাকে যে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তার সাথে আমি লড়াই করছিলাম। সব সময় নিজেকে প্রশ্ন করছিলাম, এই জীবনে আমার বেঁচে থেকে কি হবে, মানে এই জীবন কি বেঁচে থাকার যোগ্য? আমি একজন অ্যাম্পিউটি হিসেবে জুজুৎসু করতাম আর এটা নিয়ে আমি এগোতে চাইছিলাম। একদিন আমি ট্রেনিং করছিলাম এবং সেই ট্রেনিংটা খুব বাজে হয়েছিল। আমি তারপর গাড়িতে ফিরে যাই আর আমি নিজেকে শেষ করতে চাইছিলাম। অ্যাক্সিডেন্টের পর প্রায় 10 বছর ধরে আমি এইভাবেই ঘুম থেকে উঠেছি, আর প্রত্যেকদিনই মনে হয়েছে আজকেই আমি নিজেকে শেষ আমার করব। মনে আছে ঘুম থেকে উঠে দেখি আইসিইউতে আছি এবং তারা আমাকে বলেছিল আমার বুক থেকে পুরোটা প্যারালাইজড। কিন্তু এর পরেও তাদের জীবনে এমন কিছু ঘটেছিল যে তাদের হতাশা অনেক গুণ বেড়ে গেছিল। কিন্তু তারা হাল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা কঠিন লড়াই করে নিজেদেরকে উন্নত করবে বলে ঠিক করেছিল। আমি সঙ্গে সঙ্গে তাদের বললাম আমি হাঁটতে যাচ্ছি এবং 6 দিন পরে আমি আমার ডান পায়ের বুড়ো আঙুল নাড়াতে শুরু করি। আর আমার মনে আছে আমি প্রথম পা রেখেছিলাম 11ই জুলাই। তবে আমি মাটিতে পা রেখেছিলাম সাহায্য নিয়ে, কিন্তু তবুও ওটা আমার প্রথম পদক্ষেপ ছিল। যদি আমি অতীতে গিয়ে নিজেকে বলতে পারতাম যে আমি ঠিক হয়ে যাব, তাহলে আমি ওটা একদম বিশ্বাস করতাম না। আর বিশেষ করে এটা যে আমি একদিন প্লেন ওড়াতে পারবো এবং আমি আমার সব থেকে ভালো বন্ধুর সাথে একটা কোম্পানি শুরু করব এবং বাবা মা আমার উপর গর্বিত হবে। আমি সেই সব মানুষের সাথেই মেশা শুরু করলাম যারা আমাকে পজিটিভ ফিল করাতো। আমি কখনোই নিজেকে সেই রকম ভাবে অসহায় এবং দুর্বল অনুভব করতে চাই না। আমার নিজের জন্য কষ্ট পাওয়া বন্ধ করতে হয়েছিল। আমরা যেগুলো করতে পারি আর করতে পারি না সেই বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আমি বিশ্বাস করি এমন কিছু নেই যা আমরা করতে পারি না। শুধু একটা গুরুত্বপূর্ণ উপায় খুঁজতে এই হবে। সমস্ত অ্যাথলিটদের মানসিকতা পরিবর্তনের কারণ ছিল একটা জিম যার নাম ছিল এটিএফ। 10 বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড ভোবোরা, একজন প্রাক্তন এনএফএল প্লেয়ার, যিনি একটি সুযোগ পেয়েছিলেন যা সবকিছু বদলে দিয়েছিল। আমি যদি এটা বলতে পারতাম যে এটা একটা খুব বড় বিজনেস প্ল্যান, কিন্তু এটা নয়। তিনি যখন প্রথম শুরু করেছিলেন এটা, তিনি ট্রাভিস মিলসের সাথে দেখা করেছিলেন। তিনি একজন অ্যাম্পিউটি ছিলেন যিনি যুদ্ধে তার 4টি অঙ্গ হারিয়েছিলেন। আমি ডিরেক্টলি ওর কাছে গেলাম কোনো হেজিটেশন ছাড়া, আর চোখে চোখ রেখে জিজ্ঞেস করলাম এক হাতে কতগুলো বেঞ্চ প্রেস মারতে পারবে। আর ওটা শুনে বলল, তুমি কি বললে আমাকে? ও হাসলো আর বলল যে কেউ আমার কাছে এসে এরকম কথা আমাকে জিজ্ঞেস করে না। আমি ওকে দিয়ে শুরু করলাম, তারপর আরেকজনকে পেলাম, তারপর 10 জন, তারপর 20 জন। তারপর আমি নিজেকে বোঝালাম যে এবার আর পিছিয়ে আসতে পারবো না। কিন্তু ডেভিডের মতো আর কেউ কি এসব করবার জন্য এনএফএল এর মতো কেরিয়ার ছেড়ে দেয়? তবে এর উত্তরটা অতীতে রয়েছে। 16 বছর আগে ডেভিড ভোবোরা এনএফএল এ তার কেরিয়ার শুরু করেছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু হঠাৎই এই সমস্ত সম্ভাবনা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছিল। কাঁধে ভয়ঙ্করভাবে আঘাত লাগার ফলে ডেভিডকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং তাকে পেন কিলার দেওয়া হয়েছিল, এবং তিনি ওপিওড ক্রাইসিসে আক্রান্ত 16 মিলিয়ন মানুষদের মধ্যে একজন হয়ে গেছিলেন। এবং রিহ্যাবে যাওয়ার পরে এটা পরিষ্কার হয়ে যায় যে তার প্রো ফুটবল খেলা বন্ধ হতে চলেছে। আমি প্রায় অনেক রকমের ড্রাগস জীবনে ইউজ করেছি, আর এমন কোনো ড্রাগ নেই যেটা আমেরিকান প্রো ফুটবলের থেকে বেশি পাওয়ারফুল।
ট্যাকেল করা, স্টেডিয়াম থেকে চেল্লানো, এর থেকে ভালো অনুভূতি আর কিছুতেই নেই। তোমার মনে হবে যেন তুমি আকাশের মধ্যে রয়েছো, তুমি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। আমার দারুণ লাগতো, কিন্তু সেটা কিছুক্ষণের জন্যই। আর তখনই আমার মনে হতো আবার এই অনুভূতিটা পেতে গেলে আমার ড্রাগস নিতেই হবে। ওটাতে আর আমি এখন যা করছি তার মধ্যে পার্থক্য হলো, যখন কেউ ওই বেলটা বাজায় তখন আমি বুঝতে পারি যে আমি কিছু করতে পেরেছি কারোর জন্য। আর এই অনুভূতিটা সত্যি অসাধারণ, এবং এই অনুভূতিটা যখন হয় তখন আমি বুঝতে পারি যে আমি ঠিক জায়গায় আছি, ঠিক সময় আছি। শুধু পার্থক্য এটাই যে এই অনুভূতিটা আমার কাছে থেকে যায়। এই জিমটা নিয়ে আমার ভাবনা এটাই যে আমি কখনোই ওদের জন্য পৃথিবীটাকে বদলাতে পারবো না, কিন্তু আমি ওদেরকে পৃথিবীর জন্য বদলাতেই পারি। তাই স্বাভাবিকভাবেই আমরা ডেভ এবং এটিএফ অ্যাথলিটদের সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। তাই আমি ড্যান এবং ড্যারেনকে টেক্সাসে পাঠিয়েছিলাম কিভাবে বিস্ট ফিলান্থ্রপি সাহায্য করতে পারে। এটিএফ হলো শারীরিক অথবা আঘাতজনিত প্রতিবন্ধীদের জন্য একটা ফ্রি জিম। এখানকার বিশেষত্ব হলো তাদের সিস্টেম, যাকে তারা বলে সোয়েট ইকুইটি। এখানে সব থেকে বড় ব্যাপার, আমরা এখানে সবাই মিলে ওয়ার্কআউট করি এবং একসাথে ঘাম ঝরাই। আর এইভাবে তারা ওয়ার্কআউট করে। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাম অন, তুমি পারবে। একই অনুভূতির লোকেরা একে অপরকে সাহায্য করার অভিজ্ঞতাটাই আলাদা, কারণ তারা একে অপরের অসুবিধাটা বুঝতে পারে। এই শেয়ার্ড এক্সপিরিয়েন্স আর আন্ডারস্ট্যান্ডিং অ্যাথলিটসদের একটা এমন কমিউনিটির জন্ম দিয়েছে যাতে এক একজন ব্যক্তি তাদের হাইয়েস্ট পোটেনশিয়ালে পৌঁছতে পারে। আমরা তখন বেল বাজাই যখন আমাদের নিজেদের পার্সোনাল পিয়ার হিট করি, মানে আমরা যেটা কখনো করতে পারবো না ভাবি, যখন সেটা করে ফেলি তখন বাজাই। আর সেই মুহূর্তটা সবাই সেলিব্রেট করে, আর সবাই তখন জিম করা বন্ধ করে ইয়ে করে চিয়ার আপ করে। এটা আমাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট লেসন, যে আমাদের নিজেদের লড়াই এবং অ্যাচিভমেন্ট অন্য কারুর মনোবল বাড়াতে সাহায্য করছে। কখনো এটা মনে হয় যে অন্যদের সাহায্য করতে গিয়ে আমরা নিজেদেরকেই সাহায্য করছি। আমি অ্যাডাপটিভ ট্রেনিং ফাউন্ডেশনে আসার একটা সুযোগ পেয়েছি, আর এটা আমার জীবনটাই বদলে দিয়েছে। যখন ওয়ার্কআউট প্রায় শেষ, তখন ব্র্যান্ডি একটা নতুন পার্সোনাল ওয়েট লিফটিং রেকর্ড করার চেষ্টা করছিল। আমার মনে হচ্ছিল আমি পারবো না, কিন্তু তাও আমি চেষ্টা করলাম। আরেকটুর জন্য হলো না। সবাই আমার কাছে চলে এসেছিল আর আমাকে চিয়ার আপ করছিল। আমি অনেক সাপোর্ট পেয়েছি। আমার তখন মনে হচ্ছিল যে এই ওয়েটটাকে তোলার জন্য আমি সবকিছু করতে পারি। চলো চলো, হয়ে যাবে, চলো চলো, আরেকটু চলো। এই তো, তুমি পেরেছো, খুব ভালো, তুমি পেরেছো ব্র্যান্ডি। আমার গর্ব এদের মধ্যে হচ্ছে। থেকে প্রত্যেকে এটা ঠিক করেছে যে তারা নিজে থেকে হার মানবে না, আশা ছাড়বে না, ভেঙে পড়বে না, বরঞ্চ তারা উঠে দাঁড়াবে এবং এই যে নতুন পরিস্থিতি যা তাদের সামনে এসেছে তার তারা সম্মুখীন হবে। তুমি পেরেছো। আমি পেরেছিলাম, আর আমার সত্যি দারুণ লাগছিল। এটা এমন একটা জিনিস ছিল যেটা আমি ভাবিনি কোনোদিনও করতে পারবো। কিন্তু 220 পাউন্ড তোলা খুব একটা সহজ ছিল না। এই সমস্ত অ্যাথলিটদের অবিশ্বাস্য মনোবল দেখার পরে আমরা ঠিক করেছিলাম ডেভ এবং এটিএফ জিমকে কিছু একটা সারপ্রাইজ দেব। আর তার জন্য ড্যান এবং ড্যানেন একটা গেম সেট আপ করলো। নিয়মটা বুঝে নাও, এদিকে এসো। যতবার তুমি এটা আমার হাতে ক্যাচ দিতে পারবে, প্রত্যেকবার আমি তোমাকে $50,000 করে দেব। $50,000 যদি তুমি ধরতে পারো। যতবার তুমি মিস করবে তুমি আমাকে $1,000 করে দেবে। কতটা দূর থেকে ছুটতে হবে? তুমি যেখান থেকে খুশি ছুটতে পারো। 50,000। হ্যাঁ, ও জানতাম এরকম কিছু একটা হবে। লাস্ট থ্রোটা ডেভিডকে ড্যানের উপরে নির্ভর করে থাকতে হবে, কারণ ড্যারেনের কাছে একটা টুইস্ট ছিল। যদি ড্যান মিস করে তাহলে তুমি কিচ্ছু পাবে না। ড্যান কি এই প্রেশারটা সামলাতে পারবে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। কিন্তু ডেভ এটিএফ এর জন্য $2.5 লাখ পাচ্ছে কিনা সেটা দেখবার আগে আমি আমাদের পার্টনার স্ট্যান্ড টুগেদারকে একটা ম্যাসিভ শাউট আউট দিতে চাই। স্ট্যান্ড টুগেদার কিছু সময়ের জন্য এই অসাধারণ কাজটাকে সমর্থন করেছিল, এবং যখন তারা জানতে পারলো আমরা এটিএফ এর জন্য কাজ করছি তখন তারা ডোনেশনের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। বিস্ট ফিলান্থ্রপির মতো স্ট্যান্ড টুগেদারও বিশ্বাস করে যে মানুষ নিজের ক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে নিজের প্রতি বিশ্বাস থাকলে। এবং ডেভ এটা দেখিয়েছে যে মানুষের প্রতি ভরসা এবং ভালোবাসা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। আবার ভিডিওতে ফিরে আসা যাক। এই যে তুমি এইটা জিতে নিয়েছো। তুমি সত্যি বলছো? আমি এটাকে পুরো $2.5 লাখ করে দেবো।
তুমি খুব ভালো কাজ করছো। হ্যাঁ, আমি তো তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্রবাদ আছে যে চরিত্র লোহার মতো হয় আর সেটাকে আগুনে পুড়িয়ে তৈরি করতে হয়। এনাদের মধ্যে অনেকেই এটা বলেছিলেন যে তারা যদি কখনো সুযোগ পান তারা সময়ে পেছনে গিয়ে তাদের সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে সেটা তারা আটকাতে চান না। আর এটা খুবই আশ্চর্যের ব্যাপার। এটা আমার কাছে খুব ইন্সপায়ারিং ঘটনা, আর আমি যতবার শুনি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। পৃথিবীতে কোনো কিছুই কোনো কারণ ছাড়া ঘটে না। আমি যদি বোমটার ওপর পা না রাখতাম আমি কখনো জানতেই পারতাম না যে আমি নিজে হতে ঠিক কি কি করতে পারি, আর তার সাথে এটাও বুঝতে পারতাম না যে আমি পৃথিবীকে কতটা পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি। আমার ইনজুরি হওয়ার পর থেকে আমি এখন যে অবস্থায় আছি, এখন আমার পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য রয়েছে, আর এখন আমার মনে হয় আমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। এই ট্রমাগুলি তাদের জীবনে যে কোনো অবস্থায় যে কোনো বাধার সম্মুখীন হওয়া এবং কখনো হাল না ছেড়ে দেওয়ার শিক্ষাই দিয়েছে। আমাদেরও এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যেন কোনো অবস্থাতেই হাল না ছেড়ে দিই আর কোনো বাধার সম্মুখীন হতেই ভয় না পাই। কখনো হাল ছাড়বে না, তাহলেই তুমি তোমার ভেতরের শক্তিকে অনুভব করতে পারবে। ডেভ এই $20 মিলিয়ন দিয়ে এরকম আরো সেন্টার খুলতে চায় যেখানে ও আরো অ্যাথলিটদের ট্রেন করতে পারবে, যেখানে তাদের সাহায্য করতে পারবে এবং আরো অ্যাডাপটিভ অ্যাথলিট কোচেস তৈরি করতে পারবে যারা এই প্রোগ্রামটাকে নিজেদের মনে করবে। তাই প্লিজ ডোনেট বাটনে ক্লিক করুন বা ডেসক্রিপশনের লিংকে যান এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।